আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংসদীয় বিতর্ক পদ্ধতি। আমাদের দেশে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে বিতর্ক প্রতিযোগিতাগুলো হয়, সেগুলো মূলত বাংলাদেশের সংসদীয় পদ্ধতি নিয়ম অনুসারে হয়ে থাকে। সংসদীয় পদ্ধতি মূলত দুই ধরনের। একটি হচ্ছে এক কক্ষ বিশিষ্ট সংসদ, আরেকটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। আমরা যদি যুক্তরাষ্ট্রের কথা বলি তাহলে সেখানে কিন্তু রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। অর্থাৎ এই সংসদে কক্ষ দুইটি। একটি হচ্ছে সেনেট, আরেকটি হচ্ছে প্রতিনিধি পরিষদ। এরপর যদি আবার ভারতের কথা বলি সেখানেও হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট, একটি হচ্ছে লোকসভা এবং আরেকটি হচ্ছে রাজ্যসভা। এবং বাংলাদেশে কিন্তু এক কক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে। তবে সম্প্রতিকালে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই যে সংসদীয় যে পদ্ধতি বা সংসদ সেটা কিন্তু দ্বিকক্ষ করার জন্য অনেক আলোচনা হচ্ছে। তো এবারে এই যে বাংলাদেশের যে সংসদীয় পদ্ধতি, এই বিতর্ক আসলে কোন নিয়মে হয়? নিয়মগুলো হচ্ছে যে এই যে বিতর্কগুলো হয় সেগুলো মূলত হচ্ছে একটি ছায়া সংসদে হয়ে থাকে। সেখানে একজন স্পিকার থাকেন, বিচারক মণ্ডলী থাকেন এবং সময় নিয়ন্ত্রণের জন্য সময়রক্ষক থাকেন। এরপরে ২ টি দল থাকেন। একটি হচ্ছে সরকারি দল এবং আরেকটি হচ্ছে বিরোধী দল। একটি প্রস্তাব উত্থাপন করেন সরকারি দল, অর্থাৎ যেটি আমাদের বিতর্কের বিষয় হয়ে থাকে। এই বিতর্কের বিষয় নিয়ে সরকারি দল পক্ষে যুক্তি দেন এবং বিরোধী দল তারা বিপক্ষে যুক্তি দিয়ে থাকেন এবং তারা তাদের নিজস্ব যুক্তি এবং প্রমাণের মাধ্যমে সংসদে এটি প্রমাণ করার চেষ্টা করেন। এখন এই যে সরকারি দল এবং বিরোধী দল যারা রয়েছেন, এখানে কয়েকজন করে সদস্য থাকেন। সরকারি দলের প্রথম যিনি বক্তা তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিতীয় বক্তা হচ্ছেন মাননীয় মন্ত্রী, তৃতীয় বক্তা হচ্ছেন সংসদ সদস্য এবং আরও ২ জন অতিরিক্ত থাকেন, তাদেরকেও আমরা সংসদ সদস্য হিসেবে জানি। এরপর যদি আমরা বিরোধী দলে যাই তাহলে বিরোধী দলের ক্ষেত্রেও ৫ জন সদস্য থাকেন। প্রথম জন হচ্ছে বিরোধী দলীয় নেতা। এখানে অবশ্যই একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এই বিরোধী দলীয় যিনি প্রথম বক্তা যিনি থাকেন তিনি ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমাদেরকে কিন্তু তাকে বিরোধী দলীয় নেতা বলতে হবে, কখনো নেত্রী বলা যাবে না। এরপর হচ্ছে বিরোধী দলীয় উপনেতা, এরপর হচ্ছে বিরোধী দলীয় সংসদ সদস্য এবং অতিরিক্ত যে ২ জন তারা হচ্ছেন বিরোধী দলীয় সংসদ সদস্য, বাকি ২ জনও। তো এক্ষেত্রে এই বিতর্কে ২ টি পর্ব থাকে। একটি হচ্ছে গঠনমূলক পর্ব এবং আরেকটি হচ্ছে যুক্তিখণ্ডন পর্ব। গঠনমূলক পর্বে প্রত্যেক বক্তা তারা ৫ মিনিট করে সময় পান তাদের নির্দিষ্ট যুক্তি উত্থাপনের জন্য এবং কথা বলার জন্য, এবং এই যে যুক্তিখণ্ডন পর্বে সেখানে আ একজন বক্তা ৩ মিনিট করে সময় পেয়ে থাকেন। এবারে যদি আমরা ক্রমানুসারে দেখি যে আসলে কার পরে কে বক্তব্য দেন, তাহলে শুরুতেই প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মূলত একটি সংসদে তিনি তার প্রস্তাব উত্থাপন করেন। এখানে বিলও উত্থাপন করা যেতে পারে। তবে এই যে প্রস্তাব এবং বিল দুটি কিন্তু আলাদা বিষয়। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো শুরুতে তিনি এসে প্রস্তাব উত্থাপন করবেন, তিনি তার বক্তব্য দিবেন। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে প্রত্যেকের কিন্তু নিজস্ব একটি দায়িত্ব রয়েছেন এই যারা হচ্ছে বক্তব্য দিবেন। সেগুলো নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। তো শুরুতে প্রধানমন্ত্রী প্রস্তাব উত্থাপন করে তিনি তার আ আ বক্তব্য দিবেন। এরপরে আসবে হচ্ছে বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় নেতার পর আসবে সরকার দলীয় মন্ত্রী, সরকার দলীয় মন্ত্রীর পরে আসবে বিরোধী দলীয় উপনেতা, বিরোধী দলীয় উপনেতার পর আসবেন সরকার দলীয় সংসদ সদস্য এবং সরকার দলীয় সংসদ সদস্যের পর বিরোধী দলীয় সংসদ সদস্যের মাধ্যমে গঠনমূলক পর্বের বক্তব্য শেষ। এরপরে যদি যুক্তিখণ্ডন পর্বে যাই তাহলে সেখানে শুরুতেই বক্তব্য রাখবেন বিরোধী দলীয় যিনি নেতা ছিলেন তিনি, এবং তারপরে বক্তব্য রাখবেন সরকার দলীয় প্রধানমন্ত্রী এবং এই যে যুক্তিখণ্ডন যে পর্ব ছিল সেটিও শেষ হয়ে যাবে। তো এইভাবে মূলত তারা বক্তব্য দিয়ে থাকেন। এখন এই বিতর্কের ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম রয়েছে, অনেকগুলো পয়েন্ট রয়েছে যেগুলো নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব।